নমস্কার, আমি মন্দিরা চক্রবর্তী। কিছু কথা কিছু গল্পের আসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। গতকাল উইলিয়াম শেক্সপিয়রের লেখা ম্যাকবেথ গল্পটি পাঠ করেছিলাম। আজকে তার দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বটি পাঠ করে শোনাব। রাজার সাথে ম্যাকবেথের প্রাসাদে আসার সময়ে সেনাপতি ব্যাংকে তার ছেলে ফ্লিয়ান্সকে নিয়ে এসেছেন সাথে। খাওয়া দাওয়ার সেরে রাজা শুতে যাবার পর ব্যাংকে তার ছেলেকে নিয়ে নিজ প্রাসাদে ফিরে যাবার আয়োজন করছেন। তার প্রাসাদও খুব কাছে। ব্যাংকে তার ছেলেকে জিজ্ঞেস করলেন, এখন কটা বাজে? ফ্লিয়ান্স উত্তর দিল, পেটা ঘড়ির আওয়াজ শুনিনি আমি, তবে চাঁদ ডুবে গেছে। তাহলে রাত 12টা বেজেছে, আপন মনে বললেন ব্যাংকো। ঠিক 12টায় চাঁদ ডুবে যায়। ফ্লিয়ান্স, আমার তলোয়ারটা তোমার কাছে রাখি, সাথে একটা বাতিও নিও। প্রচণ্ড ঘুম পেয়েছে আমার, নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলেন তিনি। হাতে কাজ না থাকলেই যত সব উদ্ভট চিন্তা মাথায় এসে ঢোকে। ভগবান যেন ওসব থেকে আমায় দূরে রাখেন। ও কি, কে দাঁড়িয়ে আছে ওখানে? জবাব দাও। ফ্লিয়ান্স, তলোয়ারটা আমার হাতে দাও তো। ব্যাংকের প্রশ্ন শুনে মশাল হাতে এগিয়ে এলো একজন অল্প বয়সী পরিচারক। সেই মশালের আলোয় ব্যাংকো দেখতে পেলেন পরিচারকের পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং ম্যাকবেথ। ম্যাকবেথ বললেন, আমি তোমার বন্ধু ম্যাকবেথ দাঁড়িয়ে আছি এখানে। ব্যাংকে আশ্চর্য হয়ে বললেন, 12টা বেজে গেছে, কিন্তু তুমি এখনো জেগে আছো? তারপর একটা হিরে বের করে বললেন, অনেকক্ষণ আগেই রাজা ঘুমিয়ে পড়েছেন। আমার আতিথেয়তায় খুশি হয়ে রাজা এই হিরেটা উপহার দিয়েছেন লেডি ম্যাকবেথকে। আচ্ছা ম্যাকবেথ, যুদ্ধ ফেরত আমরা যে 3 ডাইনির দেখা পেয়েছিলাম, তাদের কথা মনে আছে তোমার? ম্যাকবেথ বললেন, দেখো, মন যখন অপ্রস্তুত থাকে তখনই ডাইনিদের অশুভ প্রভাব পড়ে তার উপর। মনের কামনা বাসনার সব কিছু চাপা পড়ে যায় তার নিচে। তবে মন প্রস্তুত থাকলে সেরূপ ঘটনা ঘটে না। ব্যাংকে বললেন, জানো, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি ওই 3 ডাইনিকে। তোমার সম্পর্কে ওরা যে ভবিষ্যৎবাণী করেছে তা তো দেখছি মিলে যাচ্ছে। প্রশ্ন কৌশলে এড়িয়ে গিয়ে ম্যাকবেথ বললেন, এই মুহূর্তে ওদের কথা আমার মনে পড়ছে না, তবে তোমার আপত্তি না থাকলে এ বিষয়ে ঘণ্টাখানেক তোমার সাথে কথা বলতে চাই। ব্যাংকে বললেন, আমার কোনো আপত্তি নেই, তোমার ইচ্ছে আর সময় হলেই আলোচনা হবে। ম্যাকবেথ বললেন, আমার কথা অনুসারে চললে তুমিও সম্মানিত হবে ব্যাংকো। ব্যাংকো জবাব দিলেন, আমিও সবার মতো সম্মান চাই, তবে তা রাজার প্রতি আনুগত্য বজায় রেখে। ম্যাকবেথ বললেন, যাও ব্যাংকো, তুমি বিশ্রাম নাও। তাকে ধন্যবাদ জানিয়ে ব্যাংকো বললেন, এবার তুমিও বিশ্রাম নাও ম্যাকবেথ। এই বলে ছেলে ফ্লিয়ান্সকে সাথে নিয়ে রওনা দিলেন নিজ প্রাসাদের দিকে। গভীর রাত। ইউনিভার্নেসের দুর্গের ভিতর ভিন্ন ভিন্ন ঘরে গভীর ঘুমে ডুবে রয়েছেন রাজা ও তার সঙ্গী সাথীরা। ওষুধ মেশানো মদ প্রচুর পরিমাণে খেয়ে রাজার কামরার বাইরে ঘুমে বেহুশ হয়ে পড়ে রয়েছে রক্ষীর দয়। সপুত্র ব্যাংকো চলে যাওয়ার পর মশাল হাতে প্রহরার এক রক্ষীকে ডেকে পাঠালেন ম্যাকবেথ। বললেন, যাও, তোমার মণিমাণিকে গিয়ে বলো ওষুধটা তৈরি হলে তিনি যেন ঘণ্টা বাজিয়ে আমায় ডেকে পাঠান। পরিচারক তাকে অভিবাদন জানিয়ে চলে যাবার পর ম্যাকবেথের সামনে ভেসে এলো এক অদ্ভুত দৃশ্য। তিনি দেখলেন একটা ধারালো ছুরি তার সামনে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। ছুরির ফলায় লাগানো রয়েছে লাল লাল তাজা রক্ত। যেই সে ছুরির বঁটিটা হাত দিয়ে ধরতে গেলেন ম্যাকবেথ, অমনি সেটা পিছলে গেল। আবার কিছুক্ষণ বাদে সেটা অদৃশ্য হয়ে গেল তার সামনে থেকে। ওই অলৌকিক ছুরিটা যে রাজাকে হত্যা করার জন্য তাকে প্রেরণা দিচ্ছে, এ ব্যাপারে নিঃসন্দেহ হয়ে ম্যাকবেথ ধীর পায়ে এগিয়ে গেলেন ঘুমন্ত রাজার কক্ষের দিকে। কিছুক্ষণ আগে ঘুমের ওষুধ মেশানো মদ খাইয়ে রক্ষীদের
বেহুশ করে লেডি ম্যাকবেথ যে নিজেই রাজাকে হত্যা করতে তার কক্ষে ঢুকেছেন সে কথা তখনও পর্যন্ত জানতেন না ম্যাকবেথ। উদ্যত ছুরিকা হাতে রাজার কাছে গিয়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন লেডি ম্যাকবেথ। রাজার মুখের দিকে তাকিয়ে তার মনে হলো রাজার মুখখানা ঠিক তার বাবার মুখের মতো। মুহূর্তের মধ্যেই দুর্বল হয়ে পড়ল তার মন। রাজাকে হত্যা করতে অপারগ হয়ে তিনি ছিটকে বেরিয়ে এলেন সেই ঘর থেকে। স্বামীকে তার পরিকল্পনা সম্পর্কে সচেতন করতে ঘণ্টা বাজিয়ে ডেকে পাঠালেন তাকে। ঘণ্টার আওয়াজ কানে যেতেই নিজ মনে বলে উঠলেন ম্যাকবেথ, এবার চরম সময় উপস্থিত। রাজা ডানকান এই ঘণ্টাধ্বনি ঘোষণা করছে তোমার জীবনের সমাপ্তির কথা। এবার উপরে যাবার জন্য তৈরি হও। এ কথা বলতে বলতে ম্যাকবেথ এসে দাঁড়ালেন রাজার কক্ষের সামনে। দেহরক্ষীদ্বয়কে ঘুমে অচেতন দেখে ঘরের ভেতর প্রবেশ করলেন তিনি। ধীর পায়ে এগিয়ে এসে রাজার কাছে দাঁড়ালেন ম্যাকবেথ। নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে রাজার বুক। রাজার দিকে একবার তাকিয়ে দেখেই ভয়ে কেঁপে উঠল তার সারা শরীর। পরমুহূর্তেই নিজেকে সামলে নিলেন ম্যাকবেথ। খাপ থেকে ছোরা বের করে কোনো দিকে না তাকিয়ে ছোরাটা আমূল বসিয়ে দিলেন রাজার বুকে। সাথে সাথেই থেমে গেল রাজার বুকের ধুকপুকুনি। ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। সেই রক্তে ভিজে গেল সারা বিছানা। একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো ঘুমন্ত রাজার ঠোঁট থেকে। তারপর বালিশের পাশে এলিয়ে পড়ল রাজার মাথা। কানের কাছে একটা অচেনা আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠলেন ম্যাকবেথ। ওই আওয়াজটা যেন বলছে, ম্যাকবেথ তুমি খুনি, রাতের ঘুম পালিয়ে গেছে তোমার চোখ থেকে। কিন্তু চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না তিনি। পরমুহূর্তেই ম্যাকবেথের কানে ভেসে এলো সেই কণ্ঠস্বর, ঘুমকে খুন করেছে গ্ল্যামিস, সে আর ঘুমোবে না। ম্যাকবেথ কডর আর ঘুমোবে না। রক্তমাখা ছুরি হাতে রাজার ঘর থেকে বেরিয়ে স্ত্রীর কাছে এলেন ম্যাকবেথ। স্ত্রীকে বললেন সব শেষ, রাজার ঘুম আর কখনো ভাঙবে না। কিভাবে রাজাকে খুন করেছেন তা সবিস্তারে স্ত্রীকে বললেন ম্যাকবেথ। সব শোনার পর স্ত্রী বললেন, ওই ছুরিটা নিয়ে এসেছো কেন? যাও, রাজার ঘরের বাইরে পাহারাদারদের হাতের কাছে ওটা রেখে এসো। ছোড়ার ফলার রক্ত মাখিয়ে দেবে প্রহরীদের হাতে, তাহলে সবাই ধরে নেবে মদ খেয়ে ওরাই হত্যা করেছে রাজাকে। ম্যাকবেথ স্ত্রীকে বললেন, আচ্ছা তুমি কারো চিৎকার শুনতে পেয়েছ? কই না তো, জবাব দিলেন লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ বললেন স্ত্রীকে, দেখো আমি যেন কার চিৎকার শুনতে পেলাম। কাজ শেষ হবার সাথে সাথে কে যেন আমার কানের কাছে চেঁচিয়ে বলে উঠল, ম্যাকবেথ তুমি খুনি, রাতের আর ঘুম বিদায় নিয়েছে তোমার চোখ থেকে। এর মানে কি বুঝতে পারছি? মৃত্যুর আগে পর্যন্ত রাতে ঘুমোতে পারবো না আমি। ঘুমে যতই চোখ বুজে আসুক, চোখ বন্ধ করতে পারবো না আমি। লেডি ম্যাকবেথ স্বামীকে বোঝালেন, আমি তো সেরূপ কিছু শুনিনি। আসলে ওসব তোমার মনের ভুল। ভয় পেয়েছো বলেই তোমার এরূপ মনে হচ্ছে। শোনো, এবার যা বলছি তাই করো। রাত শেষ হয়ে আসছে, লোকজন টের পাবার আগেই ছুরিটা রেখে এসো ঘুমন্ত রক্ষীদের হাতের কাছে। মনে করে ওদের হাত ও জামায় কিছুটা রক্ত লাগিয়ে দিও। স্ত্রীর কথা শুনে চমকে বলে উঠলেন ম্যাকবেথ, আবার তুমি আমায় ওখানে যেতে বলছো? না না, ওখানে যাবার সাহস আমার নেই। এবার বাধ্য হয়েই স্বামীর হাত থেকে ছুরিটা নিলেন লেডি ম্যাকবেথ। নিঃশব্দে ছুরিটা নামিয়ে রাখলেন রাজার ঘরের বাইরে ঘুমন্ত রক্ষীদ্বয়ের পাশে। ছুরির ফলায় লেগে থাকা কিছুর কাঁচা রক্ত মাখিয়ে দিলেন রক্ষীদের হাতে ও জামায়। এসব কাজ শেষ করে লেডি ফিরে এলেন তার শোবার ঘরে। এভাবেই একসময় শেষ হল দুঃস্বপ্নের কাল রাত। ম্যাকবেথের অতিথি হয়ে আসার আগের দিন রাজা ডানকান তার বিশ্বস্ত অমাত্য ম্যাকডাফকে নির্দেশ দিয়েছিলেন তাকে যেন সূর্যোদয়ের আগে ডেকে তোলা হয়। রাজার নির্দেশ অনুযায়ী ভোরের আলো ফোটার আগেই ম্যাকডাফ এসে প্রাসাদের দরজায় জোরে ধাক্কা দিতে লাগলেন।
দরজার ফাঁক দিয়ে ম্যাকডাফকে দেখে নৈশপ্রহরী তার পরিচয় এবং এত ভোরে আসার কারণ জানতে চাইলেন। ম্যাকডাফ তাকে নিজের পরিচয় দিয়ে আসল কারণ জানালেন। প্রহরী দরজা খুলে দিল। ভেতরে ঢুকে ধীর পায়ে রাজার কক্ষের দিকে এগিয়ে গেলেন ম্যাকডাফ। ঘরে ঢুকেই বিছানার উপর রাজার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে আঁতকে উঠে তিনি জোর গলায় বিলাপ করতে করতে তখনই ঘর থেকে বেরিয়ে এলেন। অত ভোরে তার গলায় জোর বিলাপের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল দুর্গপ্রাসাদের বাসিন্দাদের। তাদের জিজ্ঞাসার জবাবে ম্যাকডাফ সংক্ষেপে যা বললেন তা এই: রক্ষীদের নজর এড়িয়ে প্রাসাদের ভেতর ঢুকে কোনো অজানা আততায়ী ঘুমন্ত রাজার বুকে ছুঁড়ে বসিয়ে তাকে খুন করেছে। কডরের দুর্গে এরূপ ঘটনার কথা শুনে ভয়ে শিউরে উঠল সবাই। ঘুম আসেনি ম্যাকবেথের। তিনি জেগেই ছিলেন। চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। রাজার ঘরে ঢুকে তার রক্তাক্ত মৃতদেহ দেখে এমন স্বাভাবিকভাবে বিলাপ করে উঠলেন যা দেখে উপস্থিত কারো মনে তার প্রতি বিন্দুমাত্র সন্দেহ জাগল না। বারবার নিজের কপালে চাপড়ে বলতে লাগলেন, হায় হায়, শেষে কিনা আমার কপালে এই ঘটিল। আমারই অতিথি হয়ে এমন নৃশংসভাবে খুন হতে হলো রাজাকে। এই দুর্ভেদ্য দুর্গ থেকে সবার নজর এড়িয়ে কিভাবে পালিয়ে গেল আততায়ী? নিজ মনে এসব কথা বলতে বলতে বাইরে বেরিয়ে এলেন ম্যাকবেথ। সে সময় তার চোখে পড়ল রাজার দুই দেহরক্ষী ঘরের মেঝেতে পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। এত হইহট্টগোলেও ঘুম ভাঙেনি তাদের। যদিও ম্যাকবেথ জানতেন যে আগে থেকেই তার স্ত্রী রক্তমাখানো খুনের হাতিয়ারটি রেখে গেছেন রক্ষীদের পাশে। ছুরির ফলায় লেগে থাকা রক্তও লাগিয়ে দিয়েছেন তাদের হাতে ও জামায়। এসব জানা সত্ত্বেও তিনি এমন ভাব দেখাতে লাগলেন যাতে মনে হবে এই প্রথম এগুলি তার চোখে পড়ল। এই এরাই মাতাল হয়ে খুন করেছে রাজাকে বলেই তলোয়ারের এক কোপে দুই ঘুমন্ত দেহরক্ষীর মাথা কেটে ফেললেন ম্যাকবেথ। পাশের ঘরেই শুয়েছিলেন দুই রাজপুত্র, ম্যালকম আর ম্যাকডোনাল্ড। তারা উভয়ই বুদ্ধিমান। সহজেই তারা বুঝতে পারলেন সিংহাসনের লোভে কেউ হত্যা করেছে রাজাকে। তারা ভয় পেলেন এই ভেবে যে এবার হয়তো তারা রাজপুত্রদের হত্যা করবে। রাজার মৃতদেহের সামনে দাঁড়িয়ে যখন ম্যাকবেথ ও অন্যান্য সবাই শোক প্রকাশ করছিলেন, সেই সুযোগে ঘোড়ায় চেপে পালিয়ে গেলেন দুই রাজপুত্র। ম্যালকম পালিয়ে গেলেন ইংল্যান্ড আর ডোনাল্ডবেন আয়ারল্যান্ডে। এবার সুযোগ পেয়ে জোর গলায় বলতে লাগলেন ম্যাকবেথ, এই রাজপুত্ররাই খুন করেছে রাজাকে, নইলে সমাধি দেবার আগেই কেন তারা পালিয়ে গেল? সে মুহূর্ত সবার মানসিক অবস্থা এরূপ যে কেউ আর প্রতিবাদ করল না ম্যাকবেথের কথায়। রাজা চলে যায়, তবুও সিংহাসন খালি থাকে না। দুই রাজপুত্রই পালিয়ে গেছেন। একই বংশের রক্ত বইছে তার শিরায়, এমন লোক একজনই আছেন। তিনি হলেন ম্যাকবেথ, গ্রামিসা ও কডরের থেন। আমত্তরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে শেষমেশ শূন্য সিংহাসনে বসিয়ে দিলেন ম্যাকবেথকে। এবার সফল হলো তিন ডাইনির তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী। রাজ সিংহাসনে বসে ম্যাকবেথের মনোবাসনা পূর্ণ হলেও সংকট দেখা দিল অন্যদিকে। সে সংকটের কারণ আর কেউ নয়, তার এক সময়ের সহযোগী সেনাপতি ব্যাঙ্কো। জলার সেই তিন ডাইনি ম্যাকবেথের বংশধরদের রাজা হবার কথা বলেনি। বলেছিল ব্যাঙ্কের বংশধরদের অনেকেই স্কটল্যান্ডের সিংহাসনে বসবেন। ব্যাঙ্কের বংশধররা রাজা হবে, এই ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনকে অহরহ খোঁচা দিতে লাগল। তিনি স্থির করলেন ভাড়াটে খুনির সাহায্যে হত্যা করবেন ব্যাঙ্কে ও তার ছেলে ফ্লিয়ান্সকে। রাজা হবার আনন্দে ফরেসের প্রাসাদে এক ভোজসভার আয়োজন করে আমন্ত্রণ জানালেন অমাত্য, সেনাপতি আর থেনদের। ব্যাঙ্কে জানালেন একটি বিশেষ কাজে ছেলেকে নিয়ে তিনি দূরে যাচ্ছেন, ফিরতে হয়তো কিছুটা দেরি হবে। তবে কথা দিলেন দেরি হলেও তিনি অবশ্যই ভোজসভায় যোগ দেবেন। ইতিমধ্যেই দুজন ভাড়াটে খুনির ব্যবস্থা করে রেখেছেন ম্যাকবেথ।
সে দুজন এমনই লোক যাদের অপরাধের দরুন একসময় হত্যা করতে চেয়েছিলেন ব্যাংকো। পরে অবশ্য কোনো কারণে তিনি তাদের ছেড়ে দিতে বাধ্য হন। সেই থেকে তারা বেজায় রেগে আছে ব্যাংকের উপর। একথা জানতেন ম্যাকবেথ। তাই ম্যাকবেথ ভাবলেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য এবার তাদের কাজে লাগাবেন। তিনি তাদের নির্দেশ দিলেন, ব্যাংকো তার কাজ সেরে আসার মাঝপথেই তারা যেন ব্যাংকো আর তার ছেলেকে খুন করে। কাজ সেরে ম্যাকবেথের ভোজসভায় যোগ দেবার জন্য ফিরে আসছিলেন ব্যাংকো। পথের মাঝে ম্যাকবেথের ভাড়াটে খুনিদের হাতে খুন হলেন তিনি। ছুরির ঘা খেয়ে ব্যাংকো লুটিয়ে পড়ার আগে ব্যাংকে তার ছেলে ফ্লিয়ান্সকে পালিয়ে যেতে বললেন। সেই সাথে আরও বললেন ভবিষ্যতে সে যেন পিতৃহত্যার প্রতিশোধ নেয়। ভাড়াটে খুনিদের কাছ থেকে ব্যাংকো বেঁচে নেই কথাটা শুনে যতটা খুশি হলেন ম্যাকবেথ, তার চেয়ে অনেক বেশি ক্ষুব্ধ হলেন অক্ষত দেহে ফ্লিয়ান্স পালিয়ে যাওয়ায়। ওদিকে ফরেশের প্রাসাদে শুরু হয়েছে নৈশভোজ। চারিদিকে আলোয় ঝলমল করছে। ভোজনকক্ষের বিশাল লম্বা টেবিলের দুপাশে সারি দিয়ে বসেছেন রাজার অমাত্য, বিশিষ্ট থেন আর সেনাপতিরা। তাদের বউ আর মেয়েরাও সুন্দর পোশাক আর দামি গয়নাগাটি পরে হাজির হয়েছেন সেখানে। নতুন রাজা হবার আনন্দে আমন্ত্রিত ব্যক্তিদের কাছে গিয়ে সৌজন্য বিনিময় করছেন ম্যাকবেথ। কিছুক্ষণ বাদে অবাক হয়ে ম্যাকবেথ দেখলেন তার নির্দিষ্ট আসনে বসে আছেন ব্যাংকো। দরদরিয়ে রক্ত ঝরছে তার শরীর থেকে। চারিদিকে তাকিয়ে ম্যাকবেথ লক্ষ্য করলেন তিনি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে কিনা ব্যাংকোকে। এমনকি তার স্ত্রী লেডি ম্যাকবেথ পর্যন্ত নয়। ওটি যে ব্যাংকের প্রেতাত্মা সে বিষয়ে নিঃসন্দেহ ছিলেন তিনি। প্রচণ্ড ভয় আর উত্তেজনায় যেন পাগল হয়ে গেলেন ম্যাকবেথ। ব্যাংকের প্রেতাত্মার দিকে তাকিয়ে জোর গলায় তিনি বলতে লাগলেন, কেন এখানে এসেছো তুমি? যে যাই বলুক তুমি কখনো বলতে পারবে না এ কাজ আমি করেছি। কবরের ভেতর থেকে মরাগুলো যদি এভাবে বেরিয়ে আসে তাহলে তো সমাধিস্তম্ভগুলিও ডানা মেলে আকাশে উড়ে বেড়াবে। ভোজসভায় উপস্থিত কেউ বুঝতে পারল না আপন মনে কী সব বলছেন ম্যাকবেথ। তারা সবাই অবাক হয়ে চেয়ে রইলেন তার দিকে। অমাত্যরস আমন্ত্রিত অতিথিদের বললেন, মহারাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, এবার আপনারা দয়া করে উঠুন। স্বামীর এহেন অবস্থা দেখে বেজায় মুশকিলে পড়ে গেলেন লেডি ম্যাকবেথ। তিনি তৎক্ষণাৎ হাত জোর করে অতিথিদের বললেন, না না, আপনারা উঠবেন না, এটা মহারাজের পুরনো মানসিক রোগ। মাঝে মাঝে তা মাথা চারা দিয়ে ওঠে। সে সময় তিনি সাময়িক অসুস্থ হয়ে পড়েন। আপনারা যেমন খাচ্ছিলেন সেভাবেই খেয়ে যান, দেখবেন একটু বাদেই তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন। আমার অনুরোধ, এখন আপনারা কেউ আর ওর মুখের দিকে চাইবেন না, তাহলে ওর উত্তেজনা বৃদ্ধি পাবে। অমাত্য রসের কথায় ইতিমধ্যেই অনেক অতিথি খাওয়া ছেড়ে উঠেছিলেন। এমন তোফা ভোজটা কিনা মাটি হয়ে গেল ভেবে অনেকেরই মুখ বেজার হয়ে গেছিল। এবার রানী নিজে অনুরোধ করায় খুশি মনে খেতে বসলেন সবাই। রানী স্বামীর কাছে গিয়ে তাকে ধমকে চাপা স্বরে বললেন, কি শুরু করেছো তুমি? অতিথিরা সবাই কি ভাবলেন বলো তো? ভালো করে চেয়ে দেখো তো, কিছুক্ষণ আগে তোমার আসন যেমন খালি ছিল এখনও তেমনই রয়েছে। তাছাড়া নিজের কানেই তো শুনলে ব্যাংকে মারা গেছে, তাহলে কি করে তিনি তোমার জায়গায় বসবেন? মিছিমিছি ভয় পাচ্ছ তুমি। এসব তোমার অমূলক ধারণা। নিজের চেয়ারের দিকে তাকিয়ে পুনরায় আঁতকে উঠলেন ম্যাকবেথ। দেখলেন আগের মতোই সেখানে বসে আছেন ব্যাংকের প্রেতাত্মা। প্রেতাত্মার দিকে তাকিয়ে ইশারা করে জোরে চেঁচিয়ে উঠলেন ম্যাকবেথ, যা পালা, দূর হ এখান থেকে, আমি তোকে একটুও ভয় পাই না। স্বামীকে ধমকে চাপা স্বরে পুনরায় বললেন লেডি ম্যাকবেথ, তোমার কি কোনো হুঁশ নেই? তোমার হাব ভাব দেখে সবাই চাপা স্বরে ফিসফাস করছে। তুমি কি বুঝতে পারছো না তোমার আচরণে তাদের মনে সন্দেহ দেখা দিয়েছে? ব্যাংকের প্রেতাত্মা যেখানে আসেনি তার প্রমাণ সে এলে সবাই তাকে দেখতে পেত। রাজার মৃত্যুর আগে তুমি যেমন মনের ভুলে হাওয়ায় ছুরি ভাসতে দেখতে, এখনও তেমনই ব্যাংকের প্রেতাত্মাকে দেখছি। আমি পুনরায় বলছি, এসব তোমার ভ্রম। যাও, তুমি নিজের জায়গায় গিয়ে খেতে বসো, নইলে সব কিছু পণ্ড হয়ে যাবে। স্ত্রীর কাছে বকুনি খাবার পর কিছুটা সুস্থ বোধ করলেন ম্যাকবেথ।
নিজের চেয়ারের দিকে তাকিয়ে দেখলেন সেটা বিলকুল ফাঁকা, ধারে কাছেও নেই ব্যাংকের প্রেতাত্মা। প্রচলিত রীতি অনুযায়ী সবার মঙ্গল কামনা করে তিনি যখন পানির গ্লাসে চুমুক দেবেন, ঠিক সে সময় তার সামনে হাজির ব্যাংকের প্রেতাত্মা। স্ত্রীর ধমক, হুঁশিয়ারি ও পরিস্থিতির কথা সম্পূর্ণ ভুলে গিয়ে ভয়ে চিৎকার করে উঠলেন ম্যাকবেথ। ব্যাংকের প্রেতাত্মাকে প্রচণ্ড গালাগালি দিয়ে বললেন, বাঘ, সিংহ, গন্ডার, তুমি যাও, হয় না কেন, আমি একটুও ভয় পাই না তাতে, কিন্তু তোমার এই বীভৎস প্রেত মূর্তি আমার চোখে অসহ্য, যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। আর কখনো ম্যাকবেথের এই চিৎকার চেঁচামেচিতে তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ব্যাংকের প্রেতাত্মা। বারবার এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় অতিথিরা বিরক্ত হয়ে খাওয়া শেষ হবার আগেই আসন ছেড়ে উঠে পড়লেন। রাজার সন্দেহজনক আচরণের ব্যাপারে কথাবার্তা বলতে বলতে ফরেসে রাজপ্রাসাদ ছেড়ে গেলেন তারা। নিমন্ত্রিতদের মধ্যে একমাত্র ম্যাকডাফি আসেনি। তার নজরে পড়েছে ম্যাকবেথের। তিনি গোপনে খবর নিয়ে জানতে পারলেন মৃত রাজা ডানকানের বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে গিয়ে সেখানে রাজ এডওয়ার্ডের আশ্রয়ে রয়েছেন। ম্যাকডাফও রয়েছেন সেখানে। সিংহাসনে বসেই প্রজা পালনের বদলে ম্যাকবেথ শুরু করলেন নিপীড়ন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল স্কটল্যান্ডের লোক। রাজা ডানকানের হত্যা, 2 ছেলের ইংল্যান্ডে পলায়ন, ব্যাংকের মৃত্যু, এরূপ ঘটনা দেখে ম্যাকবেথের উপর নানারূপ সন্দেহ জাগল প্রজাদের মনে। ম্যাকবেথের অত্যাচারে তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ জমা হতে লাগলো প্রজাদের মনে। তাদের অনেকেই ঈশ্বরের কাছে এই বলে প্রার্থনা জানাতে লাগলো, ম্যালকম যেন ইংল্যান্ডের রাজার সাহায্য নিয়ে ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করেন। তার বিরুদ্ধে জনতার আক্রোশ যেদিন দিন বেড়ে চলেছে তা জানতে পেরে ঘাবড়ে গেলেন ম্যাকবেথ। রাজা হবার ব্যাপারে যে 3 জন ডাইনির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে, তাদের খোঁজে হন্যে হয়ে উঠলেন ম্যাকবেথ। তাদের খোঁজে চারিদিকে লোক পাঠালেন তিনি। খোঁজ খবর নিয়ে জানতে পারলেন প্রাসাদ থেকে দূরে বনের ভেতরে এক পাহাড়ি গুড়ায় তাদের ডেরা। কিন্তু স্ত্রীকে এ বিষয়ে বিন্দুমাত্র জানালেন না তিনি। একদিন রাতে যখন তার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি প্রাসাদ থেকে বেরিয়ে ঘোড়ায় চেপে রওনা হলেন সেই পাহাড়ের উদ্দেশ্যে। সাধনার উপকরণ হিসেবে ডাইনিরা তাদের আস্তানায় নরকের আগুন জ্বেলে তাতে বসিয়েছে লোহার এক বিরাট কড়াই। তাতে সেদ্ধ হচ্ছে বিষধর সাপের দাঁত, কুকুরের জিভ, ব্যাঙের ঠ্যাং, নেকড়ের দাঁত, ছাগল, চমড়িকায়, নাস্তিক ইহুদির লিভার, তুর্কি সেপাইয়ের কাটা নাক, কতর সৈনিকের কাটা ঠোঁট, এমনই আরও কত জিনিস। ম্যাকবেথ যে তার ভবিষ্যৎ জানতে আসবে একথা আগেই ডাইনিদের জানিয়ে দিয়েছিলেন উপদেবী জ্যাকেট, যিনি আবার অশুভ ও অমঙ্গলের নিয়ন্ত্রক। আমার সব প্রশ্নের জবাব দাও। ম্যাকবেথের মুখে কথা শোনা মাত্রই ডাইনিত্রয় শুয়োরের রক্ত আর হত্যাকারীর চর্বি আগুনে ঢেলে জোরে জোরে মন্ত্রপাঠ করতে লাগলো। সাথে সাথেই শোনা গেল বাজ পড়ার প্রচণ্ড আওয়াজ। সেই আওয়াজের রেশ মিলিয়ে যেতে না যেতেই আগুনের মধ্যে থেকে বেরিয়ে এলো লোহার শিরস্থান পরিহিত এক বিদ্রোহী মুন্ডু। গদগদ স্বরে ম্যাকবেথ বললেন, হে প্রেতাত্মা, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। প্রথম ডাইনি বলল, তুমি কি প্রশ্ন করবে তাও জানে, শুধু মন দিয়ে শুনে যাও ও কি বলে। সেই ধরবিহীন মুন্ডু তার নাম ধরে ডেকে বলল, ম্যাকবেথ, তুমি সাবধান থেকে ফিকির অধিপতি ম্যাকডাফ সম্পর্কে। ওর চেয়ে বড় শত্রু আর কেউ নেই তোমার। আমার যা বলার তা বলে দিলাম। এই বলে অদৃশ্য হয়ে গেলেন দেহহীন মুন্ডু। ম্যাকবেথ বললেন, তুমি যেই হও, আমাকে সাবধান করে যাওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার যে আরও কিছু জানার ছিল। দ্বিতীয় ডাইনি বলল, ও আর তোমার প্রশ্নের জবাব দেবে না। চোখ কান খোলা রাখো, এবার যে আসছে সে প্রথম জনের চেয়েও শক্তিশালী। তার কথা শেষ হতেই আগুনের মাঝখান থেকে বেরিয়ে এলো এক শিশুর প্রেতাত্মা। তার সারা দেহ থেকে ঝরছে তাজা রক্ত। সেই প্রেতাত্মা বলে উঠল, ম্যাকবেথ, স্বাভাবিকভাবে জন্মেছে
এমন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মানুষের শক্তিকে ভয় পেও না তুমি। সাহসের সাথে নিজের পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়ে যাও। এই বলে অদৃশ্য হয়ে গেল শিশু প্রেতাত্মা। আপন মনে বলে উঠলেন ম্যাকবেথ, তাহলে ম্যাকডাফ, তুমি আমার সবচেয়ে বড় শত্রু। তাই কিছু করার আগেই এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমাকে। তুমি বেঁচে থাকতে প্রচণ্ড দুর্যোগের রাতেও ঘুমোতে পারবো না আমি। তার কথার রেশ মিলিয়ে যেতে না যেতেই আবির্ভূত হলো আর এক প্রেতাত্মা। এও দেখতে শিশু, তবে এর মাথায় মুকুট আর ডান হাতের মুঠোয় ধরা রয়েছে একটি গাছ। ম্যাকবেথ ডাইনিদের কাছে জানতে চাইলেন, মাথায় মুকুট হাতে গাছ এর মানে কি? তৃতীয় ডাইনি জবাব দিল, কথা না বলে মনোযোগ দিয়ে শোনো ও কি বলতে চায়। তার নাম ধরে সেই প্রেতাত্মা বলল, ম্যাকবেথ, যতক্ষণ পর্যন্ত না বার্নাসের ঘন অরণ্য ডানসিনান পাহাড়ের উপর দিয়ে উঠে ম্যাকবেথের প্রাসাদের দিকে এগিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না। তাদের ধন্যবাদ জানিয়ে ম্যাকবেথ বললেন, জঙ্গল কখনো পাহাড়ের উপর উঠতে পারে না, এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। তবে এত কথা যখন বললে, তখন আর একবার বলো, ব্যাংকের ছেলেরা কি সত্যিই রাজা হবে? 3 ডাইনি একসাথে বলে উঠল, বাধা দিলেও ও শুনবে না। তার চেয়ে ওকে সেই দৃশ্যটা এমনভাবে দেখিয়ে দাও যাতে প্রচণ্ড দুঃখেও ওর মন ভারাক্রান্ত থাকে। তাদের কথা শেষ হতে না হতেই রাজার পোশাক পরা 8 জন পুরুষের ছায়ামূর্তি আগুন থেকে বেরিয়ে ম্যাকবেথের সামনে দিয়ে হেঁটে অদৃশ্য হয়ে গেল। সব শেষে বেরিয়ে এলো ব্যাংকের প্রেতাত্মা। ব্যাংকের দিকে হাসি মুখে তাকিয়ে রইল সেই প্রেতাত্মা। কিছুক্ষণ আগেই রাজার পোশাক পরা যে 8 জন ছায়ামূর্তি ম্যাকবেথের সামনে দিয়ে হেঁটে গিয়েছিল, তারা যে ব্যাংকেরই বংশধর সেটা তার হাসি মুখ দেখে সহজেই আন্দাজ করতে পারলেন ম্যাকবেথ। ডাইনিদের ডেরা থেকে বেরিয়ে নিজ প্রাসাদে ফিরে এলেন ম্যাকবেথ। কিছুক্ষণ বাদে এক গুপ্ত ঘাতককে পাঠিয়ে দিলেন ম্যাকডাফের প্রাসাদে। সে সময় ম্যাকডাফের স্ত্রী আর শিশুপুত্র ছাড়া আর কেউ ছিল না প্রাসাদে। ম্যাকবেথের পাঠানো গুপ্তঘাতক খুন করল তাদের। ম্যাকবেথের অত্যাচারে দিন দিন বেড়ে যাচ্ছিল মানুষের ক্ষোভ। এবার তার সাথে যোগ হলো কিছু অমাত্য এবং সামন্ত রাজাদের ক্ষোভ। রস ছিল এদের নেতা, যিনি একদা রাজা ডানকানের অমাত্য ছিলেন। ম্যাকবেথকে না জানিয়ে তিনি ইংল্যান্ডে এসে দেখা করলেন ম্যালকমের সাথে। দেশে ফিরে এসে ম্যাকবেথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পরামর্শ দিলেন ম্যালকমকে। তিনি বললেন, যুবরাজ, আপনি যদি দেশে ফিরে ম্যাকবেথের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তাহলে আমাদের মেয়ে বউরাও ঘর ছেড়ে যোগ দেবে আপনার সাথে। ম্যালকম বললেন, দেশের পরিস্থিতি যদি সত্যি এরূপ, তাহলে আমি নিশ্চয়ই যাব। রস, আপনি জেনে রাখুন, সৈন্য ও অস্ত্র দিয়ে আমায় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজা এডওয়ার্ড। ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধে ওর প্রধান সেনাপতি সিওয়ার্ডও আমার সাথে যাবেন বলে জানিয়েছেন। রস খুব খুশি হলেন এই দেখে যে বিদেশে এসেও চুপচাপ বসে না থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন ম্যালকম। এরপর তিনি ম্যাকডাফকে জানালেন কিভাবে গুপ্ত ঘাতক এসে তার খোঁজ না পেয়ে হত্যা করে গেছেন তার স্ত্রী পুত্রকে। রসের মুখে এই দুঃসংবাদ শুনে ম্যাকডাফের চোখে জল আর বাধা মানল না। কিছুক্ষণ বাদে চোখের জল মুছে তিনি ম্যালকম আর রসের সামনে প্রতিজ্ঞা করলেন ম্যাকবেথকে নিজ হাতে হত্যা করে এ অন্যায়ের প্রতিশোধ নেবেন। এদিকে পাগলের দশা হয়েছে লেডি ম্যাকবেথের। যতক্ষণ জেগে থাকেন মাঝে মাঝেই জল দিয়ে 2 হাত ধুয়ে নেন। হাত ধোবার সময় বিড়বিড় করে বলেন, এত রক্ত কেন আমার হাতে? বারবার জল ঢালছি, অথচ রক্তের দাগ মুছে যাচ্ছে না। দিন রাত সব সময় একটা উত্তেজনার মধ্যেই রয়েছেন তিনি। ঘুম তার চোখ থেকে কোথায় যেন পালিয়ে গেছে। রাত্রে যখন সবাই ঘুমিয়ে থাকে, গোটা প্রাসাদ জুড়ে তিনি পায়চারি করেন। রাজবৈদ্য এসে তাকে পরীক্ষা করে কিছু ওষুধ দিয়ে গেলেন, কিন্তু তাতে তার রোগ সারল না। হতাশ হয়ে রাজবৈদ্য বললেন, এ দেহের রোগ নয়, মনের। যতদূর জানি সাবধানে থাকাই এর একমাত্র ওষুধ।
এ রোগের ক্ষেত্রে কখনো কখনো আত্মহত্যার প্রবণতা দেখা দেয়, তাই সাবধান করে দিচ্ছি। রোগিণীর হাতের কাছে ধারালো অস্ত্র, আগুন, বিষ, দড়ি এসব জিনিস যেন না থাকে। মানসিক রোগে লেডি ম্যাকবেথ আক্রান্ত হবার কিছুক্ষণ বাদেই ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের বিশাল বাহিনী নিয়ে স্কটল্যান্ড আক্রমণ করলেন তার প্রধান সেনাপতি সিওয়ার্ড। তার সাথে যোগ দিলেন যুবরাজ ম্যালকম, ম্যাকডাফ, রস এবং অন্যান্য বিদ্রোহী স্কটিশ থেন ও সৈন্যরা। খবর পেয়েও নিশ্চিন্তে বসে রইলেন ম্যাকবেথ, কারণ ডাইনিদের ভবিষ্যৎবাণীর উপর ছিল তার অগাধ বিশ্বাস। তিনি জানেন শত্রু তার বাড়ির দোরগড়ায় এসে পড়লেও তার কোনো ক্ষতি করতে পারবে না তারা। শত্রু সৈন্যের দ্বারা দেশ আক্রান্ত হয়েছে আর তাদের আগে রয়েছেন যুবরাজ ম্যালকম। শুধু এটুকু শুনেই মারা গেলেন লেডি ম্যাকবেথ। একটু বাদেই দূত এসে জানালো বার্নাসের জঙ্গল ধীরে ধীরে উঠে আসছে ডানসিনান পাহাড়ে। খবরটা শুনে দূতকে ধমকিয়ে বলে উঠলেন ম্যাকবেথ, কি বলছিস যাতা? হতভাগা, কি দিন দুপুরে নেশা করেছিস? ও বলে কি না জঙ্গল পাহাড়ে উঠে আসছে। আরে জঙ্গলের কি আমাদের মতো হাত পা আছে যে তারা উপরে উঠে আসবে? দূত বললেন, আজ্ঞে মহারাজ, আমিও নেশা করিনি আর মিথ্যেও বলছি না। আমার কথায় বিশ্বাস না হলে অনুগ্রহ করে আপনি বরং একবার নিচে গিয়ে দেখে আসুন। দূতের কথা সত্যি কিনা যাচাই করতেই ম্যাকবেথ ছুটে এলেন প্রাসাদের বারান্দায়। দেখলেন সত্যি সত্যি বার্নাসের জঙ্গল উঠে আসে ডানসিনান পাহাড়ের চূড়ায়। কিছুক্ষণ ভালোভাবে লক্ষ্য করার পর ম্যাকবেথ বুঝতে পারলেন ওগুলো আসলে জঙ্গল নয়। ইংরেজ সৈন্যরা বনের গাছপালা দিয়ে এমনভাবে তাদের শরীরকে আড়াল করে ঢালু পাহাড়ের গা বেয়ে পাহাড় চূড়ায় উঠে আসছে, যাতে দূর থেকে তাদেরকে দেখলে মনে হবে সত্যি যেন একটা গোটা জঙ্গল উঠে আসছে পাহাড়ের ওপর। ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্যি দেখে বেজায় ভয় পেয়ে গেলেন ম্যাকবেথ। এমন সময় আরেকজন দূত এসে বলল, মহারাজ, ইংরেজ সেনাপতি সিওয়ার্ড তার বিশাল বাহিনী সহ পৌঁছে গেছেন আমাদের প্রধান ফটকের প্রায় কাছাকাছি। তার সাথে রয়েছেন যুবরাজ ম্যালকম, ম্যাকডাফ এবং অমাত্য রস। এছাড়াও তাদের সাথে যোগ দিয়েছেন দেশের অনেক বিশিষ্ট থেন, অমাত্য এবং সৈনিকরা। দূতের কথা শেষ হতে না হতেই বেজে উঠল ইংরেজ সৈন্যদের রণদামামা। প্রাসাদে যে কয়েকজন সৈনিক অবশিষ্ট ছিল তারাও ঝাঁপিয়ে পড়ল ইংরেজ সৈন্যদের ওপর। প্রচণ্ড যুদ্ধ শুরু হলো দুন্দলে। কিছুক্ষণ বাদেই রক্ষীদের হতাহত করে সসৈন্য প্রাসাদে এসে ঢুকলেন ম্যাকডাফ। তলোয়ার উঁচিয়ে ম্যাকবেথের সামনে গিয়ে বললেন, শয়তান, তুই এখানে? তোকে নিজ হাতে খুন না করা পর্যন্ত শান্তি পাবো না, আমার মৃত স্ত্রী পুত্রের আত্মা। ম্যাকবেথ বললেন, আমাকে অযথা ভয় দেখিও না ম্যাকবেথ। মাতৃগর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে এমন কেউ আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমার দেহ মায়া বলে সুরক্ষিত। ম্যাকডাফ বললেন, তাহলে তুমিও শুনে রাখো ম্যাকবেথ, আমি অজনীশস্তুত। অকালে সময়ের আগেই মাতৃগর্ভ ভেদ করে জন্ম হয়েছে আমার। ম্যাকবেথ বললেন, তাহলে ম্যাকডাফ, তুমিই আমার একমাত্র শত্রু? তোমার কথা শুনে আমার সংশয় মিটে গেছে। আমি চাই না তোমার সাথে যুদ্ধ করতে। তাহলে তুমি আত্মসমর্পণ করো, বললেন ম্যাকডাফ। তোমার হাত পা শেকল দিয়ে বেঁধে খাঁচায় বন্দি করে রাখবো তোমাকে। তিল তিল করে মৃত্যু যন্ত্রণা সহ্য করে পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি। দোহাই তোমার, মিনতি জানিয়ে বললেন ম্যাকবেথ। অমন শাস্তি তুমি আমায় দিও না। মানছি অনেক অপরাধ করেছি আমি, তবুও খাঁচার মধ্যে বন্দি জানোয়ারের মতো ঘৃণ্য জীবনযাপন করতে পারবো না আমি। তার চেয়ে আমায় মেরে ফেলো, তবু ওরও সাজা দিও না। মনোবল বলতে তখন আর কিছুই নেই ম্যাকবেথের। ভয়ে ভয়ে তলোয়ার হাতে নিয়ে থরথর করে কাঁপতে লাগলেন তিনি। তৎক্ষণাৎ ম্যাকডেভ ঝাঁপিয়ে পড়লেন তার উপর। ধাক্কা সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন ম্যাকবেথ। শত্রুকে বাগে পেয়ে ম্যাকডাফ এসে দাঁড়ালেন তার পাশে। এক কোপে কেটে ফেললেন ম্যাকবেথের মাথা। সেই কাটা মাথা হাতে নিয়ে ম্যাকডাফ এলেন ম্যালকমের কাছে। ম্যালকমকে মাথাটা উপহার দিয়ে বললেন, এই সেই শয়তানের কাটা মুন্ডু,
যে আপনার বাবাকে হত্যা করেছিল। গুপ্ত ঘাতক পাঠিয়ে আমায় না পেয়ে মেরে ফেলেছিল আমার স্ত্রী পুত্রকে। যুবরাজ, আজ থেকে স্কটল্যান্ডের সিংহাসনের অধিকারী আপনি। সমস্বরে সবাই জয়ধ্বনি করে উঠল, জয় স্কটল্যান্ডের রাজা ম্যালকমের জয়। নমস্কার। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।